বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ব্যবস্থাপনা বিভাগের বিবি অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থী, তোমাদের আজ ব্যবস্থাপনা নীতিমালা বিষয়ে ব্যবস্থাপনা পরিবেশের আজকের ক্লাসের সংযুক্ত আছি আমি ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। গত ক্লাসে তোমাদের ব্যবস্থা পরিবেশ সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে। আজও এই ধারাবাহিকতা মেনটেন করা হবে। গত ক্লাসে আমরা ব্যবস্থাপনা পরিবেশের প্রকারভেদ এবং এর সম্পর্কে এর প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা করেছি। বাহ্যিক পরিবেশ, কার্যত পরিবেশ কি সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজ ব্যবস্থাপনা পরিবেশে প্রতিষ্ঠানের উপর পরোক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ সম্পর্কে আলোচনা করেছি, যেগুলো অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদান দুটোই আলোচনা করেছি। যা হলো অভ্যন্তরীণ উপাদানের মধ্যে আমরা জানি মালিক, শেয়ার হোল্ডার, কর্মচারী, শৃঙ্খলা এগুলো থাকবে। আর বাহ্যিক উপাদানের মধ্যে আমার বাইরের প্রতিযোগী, সরবরাহকারী, ক্রেতা কী ধরনের, অর্থনৈতিক অবস্থা কী, ঋণদাতা কেমন, নমনীয় নাকি অনমনীয়, মধ্যস্থ ব্যবসায়ী, দুঃখিত, এরা প্রভাব বিস্তার করবে। আজ আমরা আলোচনা করব প্রতিষ্ঠানের উপর পরোক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান। আচ্ছা, পরোক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান সাধারণত কোনগুলোকে আমরা বলতে পারি একটু দেখো। পরিবেশের যে সমস্ত উপাদান প্রতিষ্ঠান বা ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ প্রভাব বিস্তার না করে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সে সমস্ত উপাদানকে আমরা পরোক্ষভাবে প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে গণ্য করব। অ্যাকচুয়ালি এগুলো সরাসরি যে কোনো পরিবেশের উপর প্রভাব বিস্তার করে না, হঠাৎ এসে আমাদের ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে বা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। প্রথমে আমরা দেখি প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানের মধ্যে যদি কোনো বিপর্যয় হয় সেটা কিন্তু আমরা চট করে সমাধান করতে পারি না, কিন্তু সেটা হয়তো ব্যবস্থা করে রাখতে পারি বা ভবিষ্যৎ কথা চিন্তা করতে পারি বা কী ধরনের হতে পারে, উপাদান কোন ধরনের পরিবর্তন আসছে কিনা সেটা চিন্তা করতে পারি, কিন্তু একেবারে এই ধরনেরই কোনো একটা প্রভাব আসতে পারে বা এইটাই হবে সেটা বলতে পারি না। ঠিক আমরা দেখি প্রাকৃতিক পরিবেশ কি, আমরা আগেও জেনেছি, তারপর একটু বলি। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে বিভিন্ন ভৌগোলিক উপাদানের সমষ্টি, এবং এটাকে আমরা ভৌগোলিক পরিবেশও বলতে পারি। প্রাকৃতিক পরিবেশ উপাদানগুলো যদি উন্নত হয় তাহলে আমার ব্যবসা বাণিজ্য উন্নত হয়, আর প্রতিকূলে স্বাভাবিকভাবে শিল্প ব্যবসা বাণিজ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। পৃথিবীর যে দেশ প্রাকৃতিক সম্পদে যত বেশি সমৃদ্ধ, সে দেশের কারবারিক পরিবেশও তত বেশি উন্নত। সেখানে আমরা উন্নত বিশ্বের কথাই বলতে পারি। তারপর আসছে আমার অর্থনৈতিক উপাদান। কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা কোনো প্রতিষ্ঠান এবং ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। সাধারণত অর্থনৈতিক উপাদান বা পরিবেশ বলতে আমরা বোঝাই যে কোনো দেশের জাতীয় আয়, মাথাপিছু আয় কেমন, বিনিয়োগ কেমন করছে, ভোগ উৎপাদন কী পরিমাণ হচ্ছে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আর্থিক বাজার থাকবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু অর্থনৈতিক পরিবেশটা নির্ভর করে। এখানে উৎপাদন হচ্ছে ক্রেতার চাহিদা কেমন, মুদ্রাস্ফীতি কেমন, সুদের হার কেমন, সেগুলো চিন্তা করেই স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের উপাদানকে প্রভাবিত করে। তাই ব্যবস্থাপনাকে এগুলো বিবেচনায় অবশ্যই রাখতে হবে।
এবং এটা অর্থনীতির সাথে জড়িত, যার জন্য এটাকে ভালোভাবে বিবেচনায় রাখতে হবে। যে কোনো ব্যবসা করতে গেলেই কিন্তু আইন জিনিসটাকে ভালো করে বুঝেই তারপর ব্যবসাটা আরম্ভ করতে হবে। আমি জানলামই না, শুধু শুধু ব্যবসা আরম্ভ করে দিলাম, তখনও কিন্তু আমার ব্যবসাটাকে আমি টিকিয়ে রাখতে পারবো না, কারণ আইনগত জটিলতার মধ্যেই সেটাই পড়ে যাবে। তো যখনই ব্যবসা করতে থাকবো, ব্যবস্থাপনা পরিবেশকে ঠিকমতো কাজে লাগিয়ে, আইনগত উপাদানগুলিকে কাজে লাগিয়ে তারপর ব্যবসাটা পরিচালনা করতে হবে। কারণ দেখো, ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আইন কানুন ব্যবস্থাপকদের অবশ্যই মেনে চলতে হবে। দেশে বিদ্যমান আইনসমূহ নিয়েই সৃষ্টি হচ্ছে আমাদের আইনগত পরিবেশ, যা বাহ্যিক কোনো সাধারণ উপাদানের মধ্যে পড়ে না। আর আমরা যদি আইনগত উপাদানগুলো বলতে থাকি, তাহলে আমরা বলতে পারি শিল্প আইন, বাণিজ্য আইন, এবং শিল্প আইন, বাণিজ্য আইনের ভিত্তি করে কিন্তু আমার ব্যবস্থাপনা পরিবেশটাকে সৃষ্টি করতে হবে, ব্যবসাটাকে চালিয়ে যেতে হবে। পরিবেশ সংক্রান্ত আইন, পরিবেশ সংরক্ষণ আইন, পরিবহন সংক্রান্ত আইন সবগুলো বিবেচনা করেই, অর্থাৎ আইনগত উপাদানগুলোকে বিবেচনা করেই আমার ব্যবস্থাপনা পরিবেশকে সামনে এগিয়ে নিতে হবে বা ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মোট কথা, ব্যবস্থাপনা পরিবেশের উপর একটা পরোক্ষ প্রভাব বিস্তারের উপাদান হলো যে আইনগত উপাদান, এবং খুবই গুরুত্বপূর্ণ উপাদান এটি। তারপর আসছে জনসংখ্যাগত উপাদান। যে কোনো দেশের জনসংখ্যার পরিমাণ, ঘনত্ব, শিক্ষা, স্বাস্থ্য, আচার ইত্যাদি প্রাতিষ্ঠানিক বা ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের উপর পরোক্ষ প্রভাব বিস্তার করে। এবং জনসংখ্যাগত উপাদানগুলো যদি প্রতিকূল হয়, অর্থাৎ শুধু জনসংখ্যা বাড়তেই থাকবে, কিন্তু ওর সম্পদে আমরা পরিণত করতে পারছি না, তখন কিন্তু সেটা ব্যবসার সিদ্ধান্ত গ্রহণে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কিন্তু এই সম্পদটাকে যদি আমি সম্পদে রূপান্তরিত করতে পারি, অর্থাৎ জনসংখ্যাকে যদি আমি সম্পদে রূপান্তরিত করতে পারি, সেটা কিন্তু আমার দ্রুত ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। কোনো দেশের জনসংখ্যার পরিমাণ যত বেশি হবে, সে দেশের পণ্য বা সেবার বাজার তত বড় হবে। সে জনসংখ্যা বেশি হলে স্বাভাবিক আমার উৎপাদন তো বাড়াতে হবে, ভোগও বাড়বে, সেজন্য বাজারটাও বড় হবে। কার্যক্ষেত্রে জনশক্তি সংগ্রহ সহজ হয়, দেশের ভাবমূর্তিও বৃদ্ধি পায়। দেশের জনসংখ্যা শিক্ষিত, দক্ষ, আর্থিকভাবে সচ্ছল এবং উন্নত মানসিকতা সম্পন্ন হলে তা প্রতিষ্ঠান এবং জনসংখ্যার উপর অনুকূল প্রভাব বিস্তার করবে। তবে সেটা অবশ্যই জনসংখ্যাকে আমার জনসম্পদে, মানব সম্পদে বা মানব শক্তিতে পরিণত করতে হবে। তারপর দেখো, প্রযুক্তিগত উপাদান বা প্রযুক্তিবিদ্যা। আমাদের এখনকার সময় প্রযুক্তিবিদ্যাটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, এবং এই উপাদানকে কাজে লাগিয়ে ব্যবস্থাপনা পরিবেশের ব্যবস্থাপকরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কোনো কাজ সহজেই সম্পন্ন করা যায় অল্প সময়ে, এবং সময়টা অনেক কম সময় লাগে দেখেই কিন্তু ব্যবসার গতিটাও বেড়ে যায়। তাই দেখি, প্রযুক্তিগত বিদ্যার বদলতেই মানুষের জীবন নতুন ধারায় প্রভাবিত হওয়া সম্ভব হচ্ছে। পণ্য বা সেবা উৎপাদন পদ্ধতির বিষয়টি প্রযুক্তিগত উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। দেখো, এখানে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে কিন্তু উৎপাদন পদ্ধতির আমূল পরিবর্তন ঘটানো সম্ভব, এবং প্রযুক্তিবিদ্যা যখন মানুষের কল্যাণ সাধনের বিভিন্ন কাজে প্রয়োগ করে সুফল পাওয়া যায়, তখন ব্যবসায়ী পরিবেশ অনুকূল বলে গণ্য হয়, এবং ব্যবস্থাপকরাও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বা সিদ্ধান্ত গ্রহণে দ্রুততার পরিচয় দিচ্ছে। যেমন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার যে উৎপাদন কার্যে ব্যবস্থাপনা কার্যক্রমকে স্বাভাবিকভাবেই প্রভাবিত করে। শুধু কম্পিউটার না, যে কোনো প্রযুক্তিবিদ্যা, যান্ত্রিক বিদ্যা, এগুলো উৎপাদন কাজকে আরও সহজ করে দেয় যদি আমরা সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারি। তারপর আসছে আমার সামাজিক ও সাংস্কৃতিক উপাদান।
সমাজে বসবাসকারী মানুষের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, আচার আচরণ, পেশা, আয়, জীবনযাত্রার ধারা ও মান প্রভৃতি উপাদানের সমন্বয়ে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ গঠিত হয়। এরূপ সামাজিক ও সাংস্কৃতিক উপাদান উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন এবং পণ্য কারবারের পণ্য সংগ্রহকে পরোক্ষভাবে প্রভাবিত করে। অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক উপাদান কিন্তু যেই দেশের যেই ধরনের সংস্কৃতি, যে ধরনের সামাজিকতা, সেগুলোর উপর নির্ভর করে কিন্তু যে কোনো দেশের পণ্য উৎপাদন করে। মানে কোন দেশে কোন ধরনের পণ্য পছন্দ করে সেটা কিন্তু তাদের সাংস্কৃতিক উপাদানের উপর, তাদের সামাজিকতার উপরই নির্ভর করে তৈরি করা হয়। কেননা সমাজে বসবাসকারী মানুষের শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতির উপর ভিত্তি করেই এই সকল প্রতিষ্ঠান উৎপাদন বা পণ্য সংগ্রহের পরিমাণও নির্ধারিত হয়ে থাকে। তাহলে অবশ্যই এটাও পরোক্ষভাবে প্রতিষ্ঠানকে প্রভাবিত করে থাকে। তারপর দেখো রাজনৈতিক উপাদান। যে কোনো দেশেরই রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী, সরকার নীতিমালা ইত্যাদিকেই রাজনৈতিক উপাদান হিসেবে বিবেচিত করে থাকে এবং ইত্যাদিকে মাথায় রেখেই কিন্তু ব্যবস্থাপনা পরিবেশ নির্ধারিত হয়ে থাকে বা ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত বা প্রভাব বিস্তার করে থাকে। দেশের রাজনৈতিক পরিবেশ যদি স্থিতিশীল হয় তবেই ব্যবস্থাপকদের পক্ষে কর্মকাণ্ড পরিচালনা করা সহজ হয়। অন্যদিকে অস্থিতিশীল এবং বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ শিল্প, ব্যবসা বাণিজ্যের উপর প্রতিকূল প্রভাব বিস্তার করে। অনেক সময় এত অস্থিতিশীল এবং বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয় যা প্রতিষ্ঠানের অস্তিত্বের হুমকির কারণ হয়ে দাঁড়ায় এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানটাও বিলীন হয়ে যেতে পারে বা উঠে যেতে পারে, কোনো অস্তিত্বই না থাকতে পারে। সাধারণত রাজনৈতিক উপাদান একটি গুরুত্বপূর্ণ উপাদান যা প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করে থাকে। তারপর আসছে আমার আন্তর্জাতিক উপাদান। মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং জীবনযাত্রা প্রণালী তার পারিপার্শ্বিক অবস্থার দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অবশ্যই পার্থক্য লক্ষ্য করা যায়। আমাদের দেশের জীবনযাত্রা অন্য দেশের জীবনযাত্রার সাথে কখনোই কি হবে না, একই রকম হবে না, সেখানে অবশ্যই পার্থক্য থাকবে, যা তা প্রধানত নির্ভর করে পরিবেশের পার্থক্যের উপর। অর্থাৎ আন্তর্জাতিক পরিবেশ বলতেই বোঝা যায় দেশের সামগ্রিক ব্যবস্থাপনা পরিস্থিতি অন্য দেশের ব্যবস্থাপনা কর্মকাণ্ডের দ্বারা কতটুকু প্রভাবিত হচ্ছে এবং সেটির আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে চিন্তা করি, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমার ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বা ব্যবসাটা পরিচালনা করতে পারে। সুতরাং পরিশ্রম ও প্রভাব বিস্তারকারী যে সকল উপাদান, তাহলে আমরা বলতে পারি কি প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, আইনগত উপাদান, জনসংখ্যাগত উপাদান, প্রযুক্তিগত বিদ্যা বা প্রযুক্তিগত উপাদান, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান, রাজনৈতিক উপাদান এবং আন্তর্জাতিক উপাদান। ঠিক আছে, এগুলো আমার ব্যবস্থাপনা পরিবেশের ক্ষেত্রে পরোক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান, যেটা একটা প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার। এখানে দেখো এই প্রশ্নটা আসে বা এটা আমরা বলতে পারি ব্যবস্থাপনা হলো পরিবেশ নির্ভর। আমরা যে আগের পরোক্ষ প্রভাব বিস্তার উপাদান দিকেও খেয়াল করি, সেটাও কিন্তু এটার উপর নির্ভর করেই তৈরি করা। তাহলে ব্যবস্থাপনা সকল সময় পরিবেশ নির্ভর। ব্যবস্থাপনার পরিবেশটা কি? ব্যবস্থাপনার পরিবেশ হলো পারিপার্শ্বিক অবস্থার সমন্বিত রূপ। বিভিন্ন পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থাকে বিবেচনায় রেখেই কিন্তু ব্যবস্থাপনাকে উদ্দেশ্য সাধনের নিমিত্তে কাজ করতে হয়। ব্যবস্থাপনার পক্ষে পরিবেশ অনুকূল হলেই উদ্দেশ্য সাধিত হয়, আর পরিবেশ প্রতিকূল হলে উদ্দেশ্য সাধনে ব্যাহত হয় বা উদ্দেশ্যটা হাসিল করতেও কষ্টকর হয়। আর এসব অনুকূল এবং প্রতিকূল পরিবেশ কতগুলো উপাদান দ্বারা নিয়ন্ত্রিত প্রভাবিত হয়। এসব উপাদানই ব্যবস্থাপনা পরিবেশ গঠন করে। সেজন্যই বলা হয়ে থাকে যে ব্যবস্থাপনা পরিবেশ নির্ভর। তাহলে আমার অনুকূল পরিবেশ যেমনি আমার উদ্দেশ্য সাধনে সহায়তা করে, প্রতিকূল পরিবেশ অসহায়তা করে
এবং আমার স্বাভাবিক কাজকে ব্যাহত করে। আর এই সম্পর্কেই বলতে গিয়ে টেরি এম ফ্র্যাঙ্কলিন বলেন, ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যাদি পরিবেশগত উপাদানের দ্বারা প্রভাবিত হয়, যা ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রমে সত্তারও বাধা সৃষ্টি ও প্রভাব বিস্তার করে। অর্থাৎ ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্য যেহেতু পরিবেশগত উপাদানের দ্বারাই প্রভাবিত হয়, আর ব্যবস্থাপক যখন যে সিদ্ধান্ত গ্রহণ করে তখন পরিবেশগুলোর উপাদানের ভিত্তি করে অনেক সময় তাকে সেই সব সিদ্ধান্ত নিতে হয়, যেহেতু ওই উপাদানগুলো তাকে কি করে সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তার করতে পারে, বাধা সৃষ্টি করতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে সত্যারোপ করতে পারে। মানে এটি করলে কোনটি হবে বা এটি করলে কোনো একটা জিনিস আমার ছাড় দিতে হবে, সেটা চিন্তা করেই কিন্তু ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যটা সম্পূর্ণ করতে হবে। এই জন্য প্রতিযোগিতামূলক বাজারের ব্যবসা জগতে একজন ব্যবসায়ীকে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য পরিবেশগত কারণে নানান ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তা, সমস্যা ও সীমাবদ্ধতা, প্রতিযোগিতা থেকে বাদ পড়ার ভয়, অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষের চাপ মোকাবেলা করেই সতর্কতার সাথে পথ চলতে হয়। আমরা সাধারণত পরিবেশ নির্ভর ব্যবস্থাপনায় যে সকল চ্যালেঞ্জসমূহ দেখতে পারি তা দেখো কর্মীদের প্রত্যাশা ও দ্বন্দ্ব। শ্রমিকদের যে ধরনের প্রত্যাশা করছে সেটা পাচ্ছে না কোথা থেকে, ওই প্রতিষ্ঠান থেকে বা ব্যবস্থাপনা থেকে, এবং তখনই একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে ব্যবস্থাপনা এবং শ্রমিকদের মধ্যে। তারপর ব্যবস্থাপনায় পরিবেশের যে চ্যালেঞ্জ হবে সেটা নব্য প্রতিযোগিতার অনুপ্রবেশ। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই আসবে এবং তাদেরকে কীভাবে মোকাবেলা করবে সেটাও কিন্তু পরিবেশ নির্ভর, এবং ব্যবস্থাপনা কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে তার উপর নির্ভর, অনুকূল পরিবেশ হচ্ছে কিনা তার উপর নির্ভর করে কিন্তু নবপ্রযুক্তিকে অনুপ্রবেশ ঠেকানো না, তাদেরকে মোকাবেলা করা যাবে। তারপর অনিয়মিত সরবরাহ কিন্তু ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে বা ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যাদি সম্পন্ন করাতে বাধা সৃষ্টি করে। যেহেতু সরবরাহ যদি আমার নিয়মিতভাবে না আসে তাহলে আমার উৎপাদনটাও ব্যাহত হচ্ছে, সেই জন্যই তখন ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণও বিলম্ব হচ্ছে। এবং আমরা যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি থেকে ঋণ নিচ্ছি তিনি যদি অনমনীয় হন এবং তার সিদ্ধান্তে অটল থাকে তখনও কিন্তু সেটা ব্যবস্থাপনা পরিবেশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বা ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করছে। এই জন্যই আমরা বলতে পারি ব্যবস্থাপনা পরিবেশ নির্ভর। এবং এই পরিবেশগত চ্যালেঞ্জের মধ্যে আমার আরও থাকতে পারে প্রাকৃতিক বিপর্যয় থাকতে পারে, বিশ্বায়নের বিরূপ প্রভাব পড়তে পারে, নতুন নতুন আইন ও সরকারি নীতি আসতে পারে। আমরা আগেও পড়েছি রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, ভোক্তাদের আচরণ ও চাহিদার পরিবর্তন, ওগুলো ক্রমান্বয়ে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনকে কাজে লাগিয়ে কিন্তু ব্যবস্থাপনা তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বা ব্যবস্থাপনা কার্যাদি সম্পন্ন করতে পারে। সেই জন্য এই চ্যালেঞ্জসমূহকে বিবেচনায় রেখেই আমি বলতে পারি ব্যবস্থাপনা হলো পরিবেশ নির্ভর। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করেই কিন্তু ব্যবস্থাপনাকে বা ব্যবস্থাপককে তার সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। দেখি একজন ব্যবসায়ীকে কেন ব্যবসা পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হয়। কেন সচেতন থাকতে হয় এটা আমি দুভাগে ভাগ করেছি। দেখো, ব্যবস্থাপককে দু ধরনের পারিপার্শ্বিকতা সম্পর্কে জানা আবশ্যক এবং যে সকল কারণে সচেতন থাকতে হবে সেই সকল কারণগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন ব্যবস্থাপককে কেন ব্যবসা পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হয় একটু দেখি আমরা। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠু পরিচালনায় ব্যবস্থাপকের ভূমিকা মুখ্য। ব্যবস্থাপক মানবীয় ও বস্তুগত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন নিশ্চিত করেন বা লক্ষ্যার্জনে সহায়তা করেন। ব্যবসা প্রতিষ্ঠানে একজন ব্যবস্থাপককে এই কাজ করতে গিয়ে আভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন অবস্থা বা পরিবেশের সম্মুখীন হতে হয় এবং সম্মুখীন হয়ে দেখি দুই ধরনের পারিপার্শ্বিকতা সম্পর্কে ব্যবস্থাপককে জানা আবশ্যক। সেটা একটা হলো কি, ব্যবসায় সংশ্লিষ্ট প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশ। প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশ কোনগুলোকে আমরা বলছি? যেগুলো ব্যবসার সাথে সরাসরি সংযুক্ত।
আভ্যন্তরীণ উপাদানও বলতে পারি আমরা। এখানে আছে দেখো মালিক, শেয়ার হোল্ডার, শ্রমিক কর্মী, গ্রাহক বা ভোক্তা, প্রতিযোগী, পণ্য বা সেবা সরবরাহকারী, ঋণদাতা, প্রাচীন সংস্কৃতি, সরকারি সংস্থা। এগুলো প্রত্যক্ষভাবে কাকে প্রভাবিত করে? ব্যবসাকে প্রভাবিত করে। সেজন্য এগুলো কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে, কোথা থেকে কোন ধরনের বিপদ আসতে পারে, সেগুলো ব্যবস্থাপককে জানতে হবে। তারপর আছে সাধারণ পরিবেশ সম্পর্কে। এখানে সংশ্লিষ্টটা হয়তো ভুলে তালবাসন সব আসেনি, সংযুক্তিটা আসেনি। তোমরা আবার বলছি আমি, এখানে ভুল আসলেও ব্যবসায় সংশ্লিষ্ট সাধারণ পরিবেশ। ব্যবসায় সংশ্লিষ্ট সাধারণ পরিবেশের অন্তর্গত বিষয়গুলো হলো প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, কারিগরি, আইনগত, রাজনৈতিক, আন্তর্জাতিক পরিবেশগুলো। এই সাধারণ পরিবেশগুলোকে মাথায় রেখে কিন্তু ব্যবস্থাপককে এই দুই ধরনের পরিবেশ সম্পর্কে জানাটা দরকার। এবং এই দুই ধরনের পরিবেশ সম্পর্কে মাথায় রেখেই কিন্তু যে সকল কারণ সম্পর্কে ব্যবস্থা সচেতন থাকতে হয়। প্রথমে আসছে আমার কি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মানে যখন যেটা দরকার তখন ঠিক তৎক্ষণাৎ সিদ্ধান্তটা নিয়ে নিতে হবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার উপরই একজন ব্যবস্থাপকের দক্ষতা নির্ভরশীল। ব্যবসা কোথায় কোন ব্যবসা করবে, কখন কোথায় কোন ধরনের উদ্যোগ নেবে, কখন কেন সিদ্ধান্ত গ্রহণ করবে, এই জন্য ব্যবসা পরিবেশের সকল উপাদান ও গতি প্রকৃতি সম্পর্কে তাকে অবহিত হতে হয়। অর্থাৎ এগুলোও কিন্তু আমার ওই প্রত্যক্ষ প্রভাবিত পরিবেশ এবং সংশ্লিষ্ট সাধারণ পরিবেশের সাথে সম্পৃক্ত, এবং এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু একজন ব্যবসায়ীকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারপর আসছে সীমাবদ্ধতা বা দুর্বলতাকে দূর করতে হবে। ব্যবস্থাপককে তার ব্যবসায়ের সীমাবদ্ধতা বা দুর্বল দিক এবং প্রতিকূল পরিবেশ সম্পর্কিত ওয়াকিবহাল হতে হবে, এবং দুর্বল দিকগুলোকে চিহ্নিত করে এবং প্রতিকূল পরিবেশ যথাসম্ভব নিয়ন্ত্রণ করে বা যথাসম্ভব আয়ত্তে এনে তাকে গিয়ে যেতে হবে, এবং এই সম্পর্কে তাকে ব্যবসা পরিবেশ সম্পর্কে সদা সচেতন থাকতে হবে। তারপর আসছে আমার অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে অনুমান। অনিশ্চিত ভবিষ্যৎ মানে তো ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। আমরা কখনোই নিশ্চিত হয়ে বলতে পারবো ভবিষ্যতে জিনিসটা হবে, এবং এই অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করে কিন্তু ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আবার ব্যবস্থাপকের সিদ্ধান্তের উপরই প্রতিষ্ঠানের কিন্তু উন্নতি অবনতি নির্ভর করে। তাই ব্যবসার সকল পরিবেশের উপাদান, প্রত্যক্ষ প্রভাবের উপাদান এবং সাধারণ পরিবেশ উপাদানগুলোকে চিন্তা করে কিন্তু ভবিষ্যতে সম্পর্কে মোটামুটি একটা অনুমান নিশ্চিতভাবে করতে হবে। তারপর আসছে কি, পরিবর্তনশীল পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান বা খাপ খেয়ে চলার মতো অবস্থা। পরিবেশ প্রতিনিয়তই কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ব্যবসা পরিবেশও এর ব্যতিক্রম নয়। ক্রেতা, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, এদের চাহিদা যোগান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে বা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে, কিন্তু ব্যবস্থাপককে এই পরিবর্তিত অবস্থার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এ সম্পর্কে সচেতন থাকতে হবে, এবং খাপ খাওয়ানোর মতো মানসিকতাও থাকতে হবে ব্যবস্থাপককে। তারপর আমার যে সকল সুযোগ সুবিধাগুলো আসছে সেটাকে আমি সর্বোচ্চ ব্যবহার আমার নিশ্চিত করতে হবে। অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবসায়ের সুযোগ সুবিধা এবং সম্ভাবনা সম্পর্কে সবসময় ওয়াকিবহাল থাকা একজন ব্যবস্থাপকের জন্য অপরিহার্য। সুযোগ সুবিধা সম্ভাবনাকে কাজে লাগাতে না পারলে কোনোভাবেই ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেজন্য যখন যেই সুযোগ সুবিধা আসবে সেটাকে যেন সর্বোচ্চভাবে সেটার সুবিধাটা নিতে পারি সেদিকে ব্যবস্থাপককে দৃষ্টি রাখতে হবে। সুতরাং ওই উপরের এই দুটো উপাদানকে কাজে লাগিয়ে ব্যবস্থাপককে এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে হয়। তাহলেই এই জন্যই বলা হচ্ছে যে একজন ব্যবস্থাপককে ব্যবসা পরিবেশ সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে।
ঠিক আছে, আজ এই পর্যন্তই। সকলেই আশা করি পরবর্তী ক্লাসে নয়তো পরবর্তী আরও দুটো ক্লাসে এই অধ্যায়টা শেষ করতে পারবো। শেষ করাটা বড় ব্যাপার নয়, তোমরা ভালো করে এই অধ্যায়টাকে আত্মস্থ করার চেষ্টা করবে, পড়বে বারবার। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।